हेलो बच्चों, गुड आफ्टरनून। I hope all are okay. So today I will discuss the second lecture about the refraction of light. The second chapter of light, second chapter and second lecture. The lecture number 40. আজকে আমরা আলোর প্রতিসরণ চ্যাপ্টারের দ্বিতীয় আলোচনা শুরু করতে চলছি। তার আগে আমরা একটা জিনিস বলছি, এই যে আমরা এখন যে টপিকসটা নিয়ে আলোচনা করব, মানে গতকালকের যে স্নেলস ল ছিল বা স্নেলের সূত্র ছিল, অ্যাজ ফর এক্সাম্পল সেকেন্ড ল অফ রিফ্র্যাকশন, আলোর প্রতিসরণের যে দ্বিতীয় সূত্রটি ছিল সেটাকেই স্নেলস ল বলা হয়। সেই স্নেলস ল বা আলোর প্রতিসরণের যে দ্বিতীয় সূত্রটি, তার মোটামুটি একটা আজকে আমরা ক্লারিফাই বা কনসেপচুয়াল ডিসকাস করব। তো এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট, কারণ এই চ্যাপ্টারের এবং আগামী চ্যাপ্টারের হরেক জায়গায় প্রত্যেকটা পজিশনে এভরি পয়েন্টে লাগবে, তাই ক্লাসটা সো ইম্পর্টেন্ট। চ্যাপ্টারের নাম রিফ্র্যাকশন অফ লাইট। রিফ্র্যাকশন অফ লাইট, রিফ্র্যাকশন অফ লাইট, আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ তো এই আলোর প্রতিসরণ চ্যাপ্টারে এটা অবশ্য সেকেন্ড লেকচার বা 2 নম্বর আলোচনা। গতদিন আমরা এই চ্যাপ্টারে কিছু ইন্ট্রোডাকশন, আলোর প্রতিসরণ কাকে বলে, আলোর প্রতিসরণের যে দুটি বিশেষ সূত্র, সেই দুটো সূত্র সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। যেমন আমরা জেনেছিলাম যে প্রতিসরণের ক্ষেত্রে যদি আলোকরশ্মি 1 নম্বর মাধ্যম থেকে 2 নম্বর মাধ্যমে এসে পড়ে, যেখানে 1 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক μ1, 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক μ2। প্রতিসরাঙ্ক বা এটাকে বলা যেতে পারে অপটিক্যাল ডেন্সিটি, আলোকীয় ঘনত্ব, অপটিক্যাল ডেন্সিটি অফ দ্য মিডিয়াম, মিডিয়াম নাম্বার 1, অপটিক্যাল ডেন্সিটি মিডিয়াম নাম্বার 2। তাহলে 1 নং মাধ্যমের আলোকীয় ঘনত্ব, 2 নং মাধ্যমের আলোকীয় ঘনত্ব। সাপোজ লেট আস কনসিডার 1 নং মাধ্যমটার নাম হচ্ছে তোমার বায়ু বা এয়ার। অ্যাকচুয়ালি বায়ুর অপটিক্যাল ডেন্সিটির মান কত? বায়ুর অপটিক্যাল ডেন্সিটির মান অফ লাইট, আলোকীয় ঘনত্বের মান হচ্ছে গিয়ে 1.0002918 এত। তো এটা হচ্ছে তোমাদের বায়ুর আলোকীয় ঘনত্বের মান। ঠিক একই রকম ভাবে এটা যদি আমরা জল বলি, বা এটা যদি আমরা গ্লাস বলি, গ্লাস বা কাঁচ বলি বা গ্লাস বলি, এই গ্লাসের অপটিক্যাল ডেন্সিটির মান 1.5। তো এটা হচ্ছে আমাদের প্রথম দুটি মাধ্যমের, দ্যাটস ওকে, প্রথম দুটি মাধ্যমের
একদম বেসিক একটা ধারণা বলতে পারি যে সাপোজ একটা মাধ্যম আমরা বায়ু নিলাম, একটা মাধ্যম কাঁচ নিলাম, মানে যে একটা কাঁচের স্ল্যাব আছে, তাহলে এটা কি বায়ু এবং কাঁচের ইন্টারফেস বা জাংশন লেয়ার। এটার নাম কি? জাংশন লেয়ার বা সংযোগস্থল, জাংশন লেয়ার বা সংযোগস্থল, বা এটাকে ইন্টারফেস বলা যেতে পারে। এবার কোনো একটা, এটা হচ্ছে তোমার মিডিয়া M1 M2, মিডিয়া নর্মাল N1 N2। কোনো একটা আলোক রশ্মি যদি এইভাবে এসে পড়ে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে, তাহলে সেই আলোক রশ্মিটা আপতন কোণ হচ্ছে তোমার I1 I, প্রতিসরণ কোণ R, PQ R। তাহলে অ্যাকর্ডিং টু স্নেলস ল আমরা জানি প্রথম সূত্র কি ছিল, যে আপতিত আলোক রশ্মি প্রতিসরিত আলোক রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব দুই মাধ্যমের বিভেদ তলের উপর একই সমতলে থাকে। 2 নম্বর সূত্র কি ছিল, যে নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপতন কোণের সাইন অবিলম্বের সাপেক্ষে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক। তো অ্যাকর্ডিং টু সেকেন্ড ল উই ক্যান রাইট অ্যাকর্ডিং টু সেকেন্ড ল law of refraction of light, আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা কি বলতে পারি, যে the ratio between the incident angle of sine upon the refracted angle of sine is equals to constant. This constant is known as the refractive index or প্রতিসরাঙ্ক। তাহলে এটাকে তোমার sin I by sin R is equals to mu বা কনস্ট্যান্ট, এটাকে বলা হয় স্নেলস ল, স্নেলস ল বা স্নেলের সূত্র। এটা আমাদের বেসিক বিষয়। এবার আমরা দেখব যে এই রশ্মিটি এরকম কোন একটা আলোক রশ্মি যদি মাল্টিমিডিয়ার মধ্যে পড়ে তাহলে কি কি ঘটনা ঘটতে পারে, আমরা সেখানে স্নেলস ল অ্যাপ্লাই করব, কি কি ঘটনা ঘটবে সেই সমস্ত বিষয় দেখব। তার আগে আমরা এটা একটু নর্মাল ইনসিডেন্ট বলে একটা বিষয় রয়েছে, সেটা একটু জানবো। এটা আমাদের গতদিনের, এটা লাস্ট আলোচনা, এটা ছিল গতদিনের লাস্ট আলোচনা। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটু নর্মাল ইনসিডেন্স বলে একটা বিষয়। নর্মাল ইনসিডেন্স, নর্মাল ইনসিডেন্স বা লম্ব আপতন, আপতন নর্মাল ইনসিডেন্স বা লম্ব আপতন কি? লম্ব আপতন হচ্ছে, ধরে নাও এখানে একটা কাঁচের স্ল্যাব রয়েছে নিচের দিকে, বা নিচে একটা ওয়াটার ট্যাঙ্ক রয়েছে, উপরের দিকে বায়ু রয়েছে, এদিকে ধরে নাও তোমার ওয়াটার রয়েছে, বা এদিকে তোমার এয়ার রয়েছে বাইরের দিকে। এখানে একটা অবিলম্ব কল্পনা করলাম, কারণ তোমাদের জল এবং বায়ুর সংযোগস্থল। যদি এখানে একটা রশ্মি এইভাবে আসে তাহলে সেই রশ্মিটা এইভাবে যাবে, এটা লম্ব এরকম আছে, অবিলম্বের দিকে সরে আসে। এই রশ্মিটি যদি এইভাবে না আসে, এইভাবে আসে, তাহলে এটা আরো বেশি সরে আসবে। এই রশ্মিটি যদি এইভাবে না আসে, যদি এইভাবে পাঠানো হয় তাহলে এইভাবে সরে আসবে। যদি এই রশ্মিটিকে এইভাবে পাঠানো হয় বা এইভাবে পাঠানো হয় তাহলে আরো খুব পাশাপাশি দিয়ে যাবে। মানে ব্যাপারটা কিরকম দাঁড়ালো, মানে ব্যাপারটা আমরা খুব সিম্পলভাবে বলতে পারি যে এটা হচ্ছে তোমার নর্মাল, এটা ইন্টারফেস, একটা রশ্মি এইভাবে আসলো, সেই রশ্মিটা এইভাবে গেল। নাম্বার 1, এটা নাম্বার 1 প্রাইম। একটা রশ্মি এইভাবে আসলো, সেই রশ্মিটা এইভাবে গেল। 2 প্রাইম। একটা রশ্মি এইভাবে আসলো, এই রশ্মিটা এইভাবে গেল। 3 প্রাইম। ঠিক একই রকম বলতে পারি, একটা রশ্মি এদিকে আসলো, সেই রশ্মিটা এইভাবে গেল। এটা যেমন তোমার এক্স প্রাইম। একটা রশ্মি এইভাবে আসলো, সে এইভাবে যাবে।
ওয়াই ওয়াই প্রাইম। তাহলে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসলে রশ্মিটি কি অবিলম্বের দিকে সরে আসে। আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে রশ্মিটি এত কাছে আসতে আসতে এটাকে আপতন কোণ আরো কমলো, আপতন কোণ আরো কমলো, এটা কম মানে বেশি যাতে কম, আপতন কোণ যখন কমতে 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 জিরো হবে, অর্থাৎ রশ্মিটি যখন সরাসরিভাবে লম্বভাবে পড়বে মানে অবিলম্ব বরাবর পড়বে, তখন রশ্মিটি এইদিকে ঘেসে আসবে নাকি ওইদিকে ঘেসে যাবে। তাহলে একটা জিনিস পরিষ্কার করে বুঝতে হবে যে এটাকে যদি মিডিয়া হয় অবিলম্ব থাকে, তাহলে কোনো রশ্মি যদি অবিলম্ব বরাবর আসে তাহলে সেই রশ্মিটি দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে অবিলম্ব বরাবরই বেরিয়ে যাবে, অর্থাৎ আপতন কোণের মান আই সমান সমান 0, প্রতিসরণ কোণের মান আর সমান সমান 0 হবে। এটাকে বলা হয় নর্মাল ইনসিডেন্স বা লম্ব আপতন। একটা জিনিস আমাদের এখান থেকে জানতে হবে যেটা খুব ইম্পর্টেন্ট, প্রতিফলনের সঙ্গে প্রতিসরণ, আলোর প্রতিফলন এবং প্রতিসরণ এই নর্মাল ইনসিডেন্সের উপর দুটো ছোট ছোট প্রশ্ন হয়। 1 নম্বর প্রশ্ন, আমরা বলেছিলাম আলোর প্রতিফলনে যে কোনো প্রতিফলক মাধ্যমে আলোক রশ্মি যদি লম্বভাবে আপতিত হয় তাহলে সেই রশ্মির বিচ্যুতি কত বা সেই রশ্মির বিচ্যুতির মান কত। আমরা দেখেছিলাম সেই রশ্মির বিচ্যুতির মান ডেল্টা সমান সমান আমরা কি জানি যে আই প্লাস আর মাইনাস এ প্রিজম অ্যাঙ্গেল, এটা অথবা এটাকে আমরা প্রিজম অ্যাঙ্গেল না বলে আমরা এটাকে অন্যভাবে বলতে পারি যে 180 মাইনাস অফ I1 প্লাস আর। এটা জানতাম, এটা রেভিশন। আলোর প্রতিফলনের ক্ষেত্রে কিরকম, যে রশ্মিটা এরকম করে আসলো এরকম করে ফিরে গেল, তাহলে অ্যাকচুয়ালি যাওয়ার কথা এইদিকে নাকি সে এতটা কোণ ফিরে গেল, কতটা কোণ ফিরলো, যে এটা হচ্ছে আমার ডেল্টা সমান সমান কত, যে 180 মাইনাস অফ I1 আই প্লাস আর, আপতন কোণ প্লাস প্রতিফলন কোণ, যেখানে আপতন কোণ আই সমান সমান 0, প্রতিফলন কোণ আর সমান সমান 0, অর্থাৎ 180 মাইনাস 0 সমান 180। এখানকার বিচ্যুতির মান কত, 180। আলোর প্রতিফলনের ক্ষেত্রে লম্ব আপতনে বিচ্যুতির মান 180, কিন্তু আলোর প্রতিসরণের ক্ষেত্রে লম্ব আপতনে বিচ্যুতির মান 0, কারণ এখানে কোনো রকম আলোর অভিমুখ পরিবর্তন করে না, অভিমুখ যেদিকে আসে সেই দিকেই বেরিয়ে যায়, অভিমুখ সরাসরি বেরিয়ে যায়। অভিমুখ বিচ্যুতি মানে কত, ডেভিয়েশন বা বিচ্যুতি মানে কি, কতটা দিক পরিবর্তন করা, রশ্মি যেদিকে আসলো সেই পথের সঙ্গে কতটা দিক পরিবর্তন করলো তার নাম বিচ্যুতি বা চ্যুতি বলে। আমরা সেই বিষয়টা এরপরেই আসছি অবশ্য, তার আগে আমরা লম্ব আপতন বা নর্মাল ইনসিডেন্সটা দেখছি। এখানে কি আসলো, রশ্মিটা এদিকে আসলো, প্রতিফলক থেকে এদিকে বেরিয়ে গেল, এখানে আসলো এবং এইদিকে বেরিয়ে গেল, তাহলে আপতন কোণ এবং প্রতিফলন কোণের মধ্যবর্তী কোণ কত, 180, কারণ রশ্মিটা এইদিকে এসে এইদিকে বেরিয়ে যাওয়ার কথা, যেটা না প্রতিফলন না থাকতো, কিন্তু প্রতিফলন থাকার জন্য কি আসলো, এদিকে না গিয়ে সে বেরিয়ে গিয়ে 180 ডিগ্রিতে বেরিয়ে গেলো, এদিকে 180 ডিগ্রি কোণে বেঁকে বেরিয়ে গেলো, তাহলে কত আসলো, যে এই এতটা 180 ডিগ্রি কোণ বিচ্যুতি বা বেঁকে গেল। এখানে কিন্তু কোনো বেঁকে যাওয়ার প্রশ্ন নেই, যদি সেই রশ্মিটা যে কোনো দুটি মাধ্যমের মধ্যে যদি লম্বভাবে আপতিত হয় তাহলে সেই রশ্মিটা এইভাবে আসলে সে এইভাবে বেরিয়ে যাবে। তাহলে এখানে কত, আপতন কোণের মান কত আই, প্রতিফলন কোণের মান কত, প্রতিসরণ কোণের মান কত 0, তাহলে এখানে যে ডেল্টা সমান সমান তোমার 0 আসবে, 0 কারণ তার কারণ হচ্ছে এখানে এই দুটি কোণের মধ্যবর্তী মানে পার্থক্য আই মাইনাস আর অথবা আর মাইনাস আই, এরকম একটা বিষয় থাকে, আমি ফাইনালি এটা 0 পাবো, সেটা আমরা আসছি একটু পরে, ঠিক আছে। তাহলে আমরা এখানে নর্মাল ইনসিডেন্ট বা লম্ব আপতনের ক্ষেত্রে কি দেখলাম, যে লম্ব আপতনের ক্ষেত্রে আমাদের যে আপতন কোণ, লম্ব আপতন মানে কি, আপতন কোণের যে সর্বনিম্ন মানের জন্য প্রতিসরণ কোণের মান 0 হয় তাকে আমরা লম্ব আপতন বলতে পারি, বা ওটা না বলে আমরা যদি বলতে পারি আপতন কোণের যে মানের জন্য কোনো মাধ্যমের মধ্যে দিয়ে যখন আলো প্রবেশ করে তখন আলোর বেগের পরিবর্তন না ঘটে বা আলোর প্রতিসরাঙ্ক 0 হয়, তাহলে সেই ঘটনাটা হলো লম্ব আপতন। দেখো আমি যে পরে যে কথাটা বললাম খুব ইম্পর্টেন্ট কথা, কোনো দুটি মাধ্যমে যখন আলোক রশ্মি আপতিত হয়, মানে প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে আপতিত হয়, তখন আপতন কোণের ঠিক যে মানের জন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক 0 হয়, আপেক্ষিক প্রতিসরাঙ্ক 0 হয় দুটি মাধ্যমের ক্ষেত্রে, বা আলোর বেগের কোনো পরিবর্তন না ঘটে, তাকে বলা হবে লম্ব আপতন। স্যার আপনি বেগের পরিবর্তনের কথা কেন নিয়ে আসলেন, আর আপনি কেন মাধ্যমের অভিমুখ পরিবর্তনের কথা কেন বললেন? আমি বিষয়টা বললাম যে এটা ধরে নাও তোমার একটা মিডিয়া, নর্মাল ইনসিডেন্সের ক্ষেত্রে একটা মিডিয়া, ঠিক আছে, একটা নর্মাল ইনসিডেন্স একটা মিডিয়া M1 M2। এবার
এটা তোমার হচ্ছে অবিলম্ব। আলোক রশ্মি এইভাবে আসলে এইভাবে বেড়ে যায়, এটা তোমার লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম, সেটা বায়ু জল, বায়ু কাঁচ, জল কাঁচ এক্সেট্রা যে কোনোটাই হতে পারে। তাহলে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে কি আসলে কি হয়, অবিলম্বের দিকে সরে আসে। যতই আপতন কোণ কম হবে প্রতিসরণ কোণের মান তত তার থেকেও কম হবে। তাহলে আপতন কোণ মানে কমতে কমতে যদি আপতন কোণটা এরকম কমতে 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 এরকম কমতে 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 যদি এরকম ভাবেই আসে, তাহলে এখানে আপতন কোণের মান কত, এখানে আপতন কোণের মান আই সমান সমান 0। আমি জানি না প্রতিসরণ কোণের মান কত, আমি জানি না, আই ডোন্ট নো বাট আমি জানি না। আমি সাপোজ এই লঘু মাধ্যমটাকে তোমার সুবিধাতে বললাম এটার নাম এয়ার, এটার নাম ওয়াটার বা গ্লাস। গ্লাস একটা জিনিস পরিষ্কার করে বোঝার চেষ্টা করো। আমরা জানতাম যে আলোক রশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তখন আলোক রশ্মির অভিমুখ পরিবর্তন করে, কারণ হচ্ছে আলোক রশ্মির বেগের পরিবর্তন করে, অর্থাৎ আলোক রশ্মির বেগ কমে যায়। এটা আমরা জানি। এক কথা, আলোক রশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তখন আলোক রশ্মির বেগ কমে যায়, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে আলোক রশ্মির বেগ বেড়ে যায়। তো এই যে বেড়ে যায় বা কমে যায় কখন, যখন আলোক রশ্মিটি অবিলম্বে থেকে যে কোনো অ্যাঙ্গেলে আপতিত হয়। কিন্তু যদি এই আলোক রশ্মিটি অবিলম্বের সঙ্গে লম্বভাবে আপতিত হয় তাহলে আলোক রশ্মির বেগের কোনো পরিবর্তন ঘটে না, কারণ আলোক রশ্মি যে এখানে একটা মাধ্যম এখানে একটা মাধ্যম সে বুঝতেই পারে না। কিরকম বিষয় হয়, আমরা ধরেন এই রশ্মিটার নাম বললাম পি কিউ আর, এদিকে একটা রশ্মি গেল এইভাবে গেল, সেটা যে কোনো একটা অ্যাঙ্গেলে গেল। সাপোজ ধরেন এদিকে তোমার মনে হতে স্যার এদিকে তো জানি এরকম করে গিয়েছে, ঠিক আছে আমি ধরলাম এটাই আর, এর নাম আপ, প্রতিসরণ কোণ এই রশ্মিটার নাম আপ। আমি জানি না এটা অ্যাকচুয়ালি সরাসরি ভাবে যাবে, তবু তোমার ডিবেটসের কারণে আমি বললাম যে রশ্মির ধরনা একটু বেঁকে গেল, অবিলম্বে দিকে সরে আসবে। তাহলে এখানে কি আসলো, এখন আজ আমরা এখানে কি বিন্দুতে স্নেলস ল অ্যাপ্লাই করি, তাহলে স্নেলস ল কি আছে বলতো, যে আপতন কোণের সাইন বাই প্রতিসরণ কোণের সাইনের যে অনুপাত, সেই সাইনের অনুপাত কি হবে, ধ্রুবক। ধ্রুবক মানে কি, এখানে মিউ, মিউ মানে প্রতিসরাঙ্কটা কি, যে 1 মিউ 2 মানে এয়ার মিউ জি, কাচ মাধ্যমে বায়ু মাধ্যমের সাপেক্ষে কাচ মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, সুতরাং এ মিউ জি ইজ ইকুয়ালস টু সাইন অফ আর ইজ ইকুয়ালস টু সাইন অফ আই। তাহলে আপতন কোণের মান কত, আপতন কোণের মান 0, তাহলে আমরা কি লিখতে পারি সাইন 0, তাহলে এ মিউ জি সাইন আর। তাহলে আমরা কি লিখতে পারি যে এ মিউ জি সাইন আর ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি বলতে পারি, যদি মাধ্যমের প্রতিসরাঙ্ক 0 হয়, মাধ্যমের প্রতিসরাঙ্ক কখনো 0 হতে পারে না, মাধ্যমের প্রতিসরাঙ্ক আনচেঞ্জ হতে পারে, মানে পরিবর্তন হবে না। অর্থাৎ এখানে আমরা বলতে পারি সাইন আর ইজ ইকুয়ালস টু 0 যখন এ মিউ জি নট ইজ ইকুয়ালস টু 0। এ মিউ জি কখনো 0 হতে পারে না, সেটা আমরা একটু পরেই দেখব। অর্থাৎ আমরা বলতে পারি যে আর সমান সমান 0। তাহলে আপতন কোণ যদি 0 হয় তাহলে এখানে প্রতিসরণ কোণ 0 হবে, তাহলে এটাকে বলা নর্মাল ইনসিডেন্স বা লম্ব আপতন, এটাকে বলা নর্মাল ইনসিডেন্স বা লম্ব আপতন। তোমাদের এখানে একটা বিষয় মনে হতে পারে, স্যার হঠাৎ করে আপনি এ মিউ জি কেন লিখলেন, এ মিউ জিটি আবার কি আসলো, এই বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করেন। যদি কোনো একটা আলোক রশ্মি, এটা 1 নম্বর মাধ্যম 2 নম্বর মাধ্যম, তাহলে 1 নম্বর মাধ্যম থেকে 2 নম্বর মাধ্যমে আসে, এক নম্বর মাধ্যম থেকে 2 নম্বর মাধ্যমে আসে, তাহলে 1 নম্বর মাধ্যমের আপতন কোণের মান আই, 2 নম্বর মাধ্যমের প্রতিসরণ কোণের মান আর। তাহলে আমাদের যে স্নেলস লটা হচ্ছে তোমার সাইন অফ আই বা আপতন কোণের সাইন বাই প্রতিসরণ কোণের সাইনের অনুপাত। প্রথম কথা হচ্ছে সেটা ধ্রুবক। ধ্রুবকটা কি, ধ্রুবকটা আমরা বলি এটাকে প্রতিসরাঙ্ক দিয়ে প্রকাশ করা হয়। সেটা কি, সেটা হচ্ছে তোমার রশ্মিটা কোন দিক থেকে কোন দিকে আসলো সেটা প্রথম দেখতে হবে, সাইন আই বাই সাইন আর। তাহলে আপতন কোণ প্রতিসরণ কোণ, তাহলে আপতন কোণের সাইন প্রতিসরণ কোণের সাইন, তাহলে রশ্মিটা এই দিক থেকে আসলো 1 নং থেকে 2 নং, তাহলে 1 নং মাধ্যমের সাপেক্ষে 2 নং মাধ্যমের প্রতিসরাঙ্ক। এটাকে অনেকভাবে লেখা হয়, এটাকে লেখা যায় 1 মিউ 2
কখনো কখনো এই জিনিসটিকে লেখা হবে 1 মিউ 2, কখনো কখনো এটাকে লিখতে হবে যে 1 মিউ 2, কখনো কখনো এটা লেখা যেতে পারে 1 মিউ 2। তো বইয়ে হয়তো ম্যাক্সিমাম সময় এই দুটো স্পেশালি এটাই হয়তো দেখতে পাবে, যে কোনোটাই 1 মিউ 2, অর্থাৎ এই সাইডে যেগুলো থাকবে সেটা 1, বা উপরে যেটা থাকবে সেটা 1। এই সাইডে যেটা থাকবে সেটা হচ্ছে প্রথম মাধ্যম, ওইদিকে যেটা থাকবে ওইদিকে বা নিচে, যদি এইদিক ওদিক থাকে তাহলে বাম সাইডটা প্রথম মাধ্যম, ডান সাইডটা দ্বিতীয় মাধ্যম। যেদিক থেকে রশ্মিটা এসে পড়লো সেটা হচ্ছে প্রথম মাধ্যম, ওদিকটা দ্বিতীয় মাধ্যম। যদি আপ ডাউন করে থাকে তাহলে আপ ডাউন করা থাকলে তোমার উপরেরটা প্রথম মাধ্যম, নিচেরটা দ্বিতীয় মাধ্যম। অর্থাৎ রশ্মিটি যেদিকে আসলো সেই মাধ্যমটা হচ্ছে তোমার উপরে, যেই মাধ্যম তোমার যেদিকে গেল দুই মাধ্যম সেই মাধ্যমটা নিচে, তাহলে এটা হচ্ছে প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যম। এটা তোমাকে এভাবে লেখার নিয়ম, ঠিক আছে? তাহলে 1 নং মাধ্যম থেকে 2 নং মাধ্যমে যদি রশ্মি আসে তাহলে সেই ধ্রুবকটাকে আমরা মিউ দিয়ে প্রকাশ করি। মিউ নয়, অ্যাকচুয়ালি 1 নং মাধ্যমের সাপেক্ষে 2 নং মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটাকে বলা হয় আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আমরা সেই বিষয়টা এক্ষুনি আসবো। একটা করে বিষয় বুঝতে হবে, প্রতিসরাঙ্কের বিষয়টা একটা করে বুঝতে হবে। তাহলে আমরা এখানে কি দেখলাম? আমরা এখানে দেখলাম যদি রশ্মি যদি এইভাবে আসে তাহলে সাইন আই বাই সাইন, আর এখানে নর্মাল ইনসিডেন্সটাও তো হয়ে গেছে, আমাদের এমনি সাধারণ বিষয়টা দেখছি। তাহলে সাইন আই বাই সাইন আর, এটা সমান আমরা কি লিখতে পারি যে 1 নং মাধ্যমের সাপেক্ষে 2 নং মাধ্যমের প্রতিসরাঙ্ক। তার মানে এটা যেমন আমরা লিখতে পারি, এটা ছাড়াও এটাকে আমরা প্রথম কি লিখলাম? ধ্রুবক লিখলাম, তারপরে মিউ লিখলাম, তারপরে 1 মিউ 2 লিখলাম, তাহলে 1 মিউ 2 লিখলাম, 1 মিউ বাই 2 লিখলাম, 1 বাই 2 মিউ লিখলাম, যে কোনোটা আমরা লিখতে পারি। এটা মানে এটাকে আমরা লিখতে পারি যে মিউ 2 বাই মিউ 1। এটা আবার কি আসলো? খুব সিম্পল ভাবে বোঝার চেষ্টা করো। যদি তোমার এরকম থাকে যে রাম মিউ শ্যাম, এই কথাটার অর্থ হচ্ছে গিয়ে মিউ শ্যাম বাই মিউ রাম। অর্থাৎ 1 নং মাধ্যমের সাপেক্ষে 2 নং মাধ্যমের প্রতিসরাঙ্ক কথাটির অর্থ হচ্ছে গিয়ে 2 নং মাধ্যমের প্রতিসরাঙ্কের মান, নিজস্ব মান, বাই 1 নং মাধ্যমের নিজস্ব প্রতিসরাঙ্কের মান। এখানে এটাকে শুধুমাত্র বলা হবে মিউ 1, এটাকে শুধুমাত্র বলা হবে মিউ 2, আর যখন মিউ 1 2 বলা হবে তাহলে এটার সাপেক্ষে এটার প্রতিসরাঙ্ক। আলোর বেগের কি পরিবর্তন ঘটলো, স্টেপ বাই স্টেপ বুঝতে হবে প্রথমত। তাহলে আমাদের এখানে কয়েকটা বিষয় বুঝতে হবে। প্রথমত একটা জানতে হবে পরম প্রতিসরাঙ্ক কি, আপেক্ষিক প্রতিসরাঙ্ক কি, তারপরে মাধ্যমের প্রতিসরাঙ্কের সম্পর্কটা কি। দেখো, প্রথমত আমরা এখানে দেখলাম কি, সিম্পল ভাবে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে কোনো একটা আলোক রশ্মি যখন কোনো একটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে বা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে, এটা ডাজ নট ম্যাটার, যে কোনো একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে আপতিত হবে, তাহলে প্রতিসরিত হবে, তাহলে 1 নং মাধ্যম থেকে 2 নং, সেটা ঘন কি লঘু সেটা ডাজ নট ম্যাটার, যে কোনো মাধ্যমের ক্ষেত্রে যদি 1 নং থেকে 2 নংয়ে এসে পড়ে তাহলে 1 নং মাধ্যমে যে আপতন, যে রশ্মিটি যেখান থেকে আসবে সেটা হচ্ছে তোমার আপতন কোণ, অবিলম্বের সঙ্গে যে কোনো সেটা আপতন কোণ, যে রশ্মিটি বেরিয়ে যাবে অবিলম্বের সঙ্গে সেটা হচ্ছে প্রতিসরণ কোণ। তাহলে আপতন কোণের সাইন প্রতিসরণ কোণের সাইনের যে অনুপাত সেটা ধ্রুবক হবে। সেই ধ্রুবকটাকে আমরা হচ্ছে গিয়ে আলোর অপটিক্যাল ডেন্সিটি বা আলোর প্রতিসরাঙ্ক, আলোকীয় ঘনত্ব বলতে পারি। সেই আলোকীয় ঘনত্বকে আমরা সেই মাধ্যম দ্বয়ের আলোকীয় ঘনত্ব বলবো, কারণ এটা একটা মাধ্যম, এটা একটা মাধ্যম। সবসময় এটা বায়ু এটা হবে, এটা কাঁচ হবে এমন তো কোনো মানে নেই। এটা জল, এটা কাঁচ হতে পারে, এটা বায়ু, এটা জল হতে পারে, এটা জল, এটা কাঁচ, এটা জল হতে পারে, এটা হচ্ছে তোমার কাঁচ, এটা বায়ু হতে পারে, যে কোনোটাই হতে পারে। তাহলে এই মাধ্যম থেকে এই মাধ্যমে যখন রশ্মি আসবে তাহলে এই মাধ্যমের আপতন কোণের সাইন, এই মাধ্যমের প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সমান প্রতিসরাঙ্ক। সেটা হবে প্রতিসরাঙ্কের সমান কোন প্রতিসরাঙ্ক? যে এই মাধ্যম মিউ এই মাধ্যম, তাহলে এই মাধ্যম কি নাম? 1 মিউ 2। এটা যদি এই মাধ্যম হয়, বি মাধ্যম হয়, তাহলে কি হয়? এ মিউ বি, রাম মিউ শ্যাম, যদু মিউ কদু। এখানে যদি তোমার হচ্ছে গিয়ে এক্স মাধ্যম হয়, ওয়াই মাধ্যম হয়, তাহলে এক্স মিউ ওয়াই, তাহলে এক্স মিউ ওয়াই, এ মিউ বি, রাম মিউ শ্যাম, যদু মিউ কদু। তাহলে 1টা এখানে হতে পারে, উপরে হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে। আমাদের এই ফরমেশনটা জানলেই যথেষ্ট। এটা অনেক রকম বইয়ের মধ্যে অনেক রকম ভাবে দেওয়া থাকবে, আমি তোমাদের সেটা একটু জানিয়ে দেখলাম নোটেশনটা। স্যার আমার বই না স্যার, আমার প্রতিসরাঙ্ক স্যার এরকম রয়েছে স্যার, আমি এ মিউ বি, আমি এটা মানে কি স্যার? এটা হচ্ছে 2 নং বি নং মাধ্যমের প্রতিসরাঙ্ক, বি নং মাধ্যমের সাপেক্ষে এ নং, তার মানে কি রশ্মিটা বি নং মাধ্যম থেকে এ নং মাধ্যমে এসছে, এটা মানে এটা। আর এই কথাটির অর্থ হচ্ছে গিয়ে মিউ এ বাই মিউ বি। যদি রাম মিউ শ্যাম হয় তাহলে মিউ শ্যাম বাই মিউ রাম।
এ মিউ বি হয় তাহলে মিউ বি বাই মিউ এ, 1 মিউ 2 হয় মিউ 2 বাই মিউ 1, এক্স মিউ ওয়াই যদি হয় তাহলে মিউ ওয়াই বাই মিউ জেড মিউ এক্স। তাহলে 1 মিউ 2 অর্থাৎ এই মাধ্যমে যে রেশিও থেকে আসে যেখানে পৌঁছবে সেই মাধ্যমে প্রতিসরাঙ্ক এবং যেখান থেকে এসেছিল সেই মাধ্যমে প্রতিসরাঙ্ক, তাহলে ফাইনাল মাধ্যমে প্রতিসরাঙ্ক বাই প্রথম মাধ্যমে প্রতিসরাঙ্ক। এটা কথার অর্থ হচ্ছে কি আগে এই মাধ্যমে প্রতিসরাঙ্ক বাই এই মাধ্যমে প্রতিসরাঙ্ক। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি যে সাইন অফ আই বাই সাইন অফ আর ইজ ইকুয়ালস টু দিস, বা আমরা এটাকে চাইলে লিখতে পারি যে মিউ 1 সাইন অফ আই ইজ ইকুয়ালস টু মিউ 2 সাইন অফ আর। দেখো এখানে একটা বেশ ইন্টারেস্টিং বিষয় আছে, এই ইন্টারেস্টিং বিষয়টা বলার জন্য আমি বলছি। এই মাধ্যমে প্রতিসরাঙ্ক কত এখন? এই মাধ্যমে প্রতিসরাঙ্ক মিউ 1, এই মাধ্যমে প্রতিসরাঙ্ক কত? প্রতিসরাঙ্ক মিউ 2। দুই মাধ্যমে প্রতিসরাঙ্ক মানে আপেক্ষিক প্রতিসরাঙ্ক কত? 1 মিউ 2, কারণ এক নং মাধ্যমের সাপেক্ষে দুই নং মাধ্যমের প্রতিসরাঙ্ক। আলোক রশ্মি যদি এইদিকে যেত তাহলে মিউ 2 মিউ 1, আলোক রশ্মি যেই দিকে যাবে সেই দিক হিসেবে 1 মিউ 2, এইদিকে গেলে 2 মিউ 1, কোন দিকে যাবে তার উপর নির্ভর করবে 1 মিউ 2 না 2 মিউ 1। তাহলে 1 মিউ 2 দুই মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক বা রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা আপেক্ষিক প্রতিসরাঙ্ক বা রিলেটিভ অপটিক্যাল ডেন্সিটি অফ দিস টু মিডিয়া। সো আমরা এখানে যেটা দেখলাম, তো এখানে আমরা ফাইনালি কি দেখলাম? প্রথমত আমরা স্নেলস ল, ধ্রুবকটা কি 1 মিউ 2, 1 মিউ 2 মানে কত? মিউ 2 বাই মিউ 1। তাহলে এই মাধ্যমের নিজস্ব প্রতিসরাঙ্ক, এই মাধ্যমের নিজস্ব প্রতিসরাঙ্কের অনুপাত। তাহলে আমরা যদি গুণ করে তাহলে কি দেখবো? মিউ 1 সাইন আই মিউ 2 সাইন আর। তার মানে আমরা দেখলাম যে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক ইনটু এই মাধ্যমের আপতন কোণের সাইন সমান সমান এই মাধ্যমের প্রতিসরাঙ্ক ইনটু এই মাধ্যমের প্রতিসরণ কোণের সাইন। এটাই আসলো। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক, তাহলে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক সাইন অফ আই এ, বি মাধ্যমের প্রতিসরাঙ্ক সাইন অফ আর বি, সি মাধ্যমের প্রতিসরাঙ্ক সাইন অফ আর সি, ডি মাধ্যমের প্রতিসরাঙ্ক সাইন অফ আর ডি ডট ডট, এন মাধ্যমের প্রতিসরাঙ্ক সাইন অফ আর এন। এরকম যে কোনোটাই সমান হবে, যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক ইনটু সেই মাধ্যমের যে প্রতিসরণ আপতন কোণ বা প্রতিসরণ কোণ, সেই মাধ্যমের যে অবিলম্বের সাপেক্ষে যে বিন্দু দৃশ্য করে সেই মাধ্যমের যে কোণটা সেই কোণটা গুণফলটা সমান। মানে আমরা এই ঘটনাটা একটু পরে তোমাদের ক্লিয়ার হবে কেন এটা লিখলাম, এটা আরো ক্লিয়ার হবে। প্রথমত এই জায়গায় বোঝার চেষ্টা করো যে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক ইনটু এই মাধ্যমের আপতন কোণের সাইন সমান এই মাধ্যমের নিজস্ব প্রতিসরাঙ্ক, এটাকে বলে অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা মানে প্রকৃত প্রতিসরাঙ্ক বা পরম প্রতিসরাঙ্ক। আর দুই মাধ্যমের সাপেক্ষে বলা হবে যে 1 মিউ 2, এই মাধ্যমের সাপেক্ষে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক বলতে 1 মিউ 2, সেটা সমান সমান কি মিউ 2 বাই মিউ 1, এটা আমরা বলতে পারি। এবার আমাদের একটা বিষয় বলতে হবে স্যার, অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা পরম প্রতিসরাঙ্ক কাকে বলে, আপেক্ষিক প্রতিসরাঙ্ক কাকে বলে? আপেক্ষিক প্রতিসরাঙ্ক আমরা বলতেই পারি এখান থেকে যে একটি মাধ্যমের সাপেক্ষে আরেকটি মাধ্যমের প্রতিসরাঙ্কের যে পরিবর্তন, প্রতিসরাঙ্কের মাধ্যমে যে অপটিক্যাল ডেন্সিটির যে চেঞ্জ, সেটাকে বলা আপেক্ষিক প্রতিসরাঙ্ক। কিন্তু প্রকৃত প্রতিসরাঙ্ক কাকে বলা হয়? তো এটা আমরা দেখবো। খুব একটু ইম্পর্টেন্ট জায়গা বলতে গেলে তোমাদের মিউ এর কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। এটা কিন্তু আমি তোমাদের খুব ভালো করে বলছি, এই মিউ কোথায় কখন কিভাবে চেঞ্জ হয় এই জায়গাটা যদি ক্লিয়ার না হয় তো আমাদের বাকি আলোচনা করে কোনো লাভ হবে না। কারণ কত জায়গায় মিউ আসবে, মিউ ছাড়া কোনো গল্পই করা যাবে না। সেই মিউ এর যে একটা মানে ওভারঅল ডিসকাস, সেই ডিসকাসটা আমাদের সঠিকভাবে করতে গেলে আমাদের এটা ভালো করে জানতে হবে। তো যাই হোক, এখানে আমরা যেটা দেখলাম, প্রথমত নর্মাল ইনসিডেন্ট দেখলাম। এক নম্বর পয়েন্ট হিসেবে আমরা কি দেখলাম? সিম্পল বিষয় যে স্নেলস ল। স্নেলস ল কি? সে আপতন কোণের নির্দিষ্ট কোণের আলোর ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন, আপতন মানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল, রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল ইজ কনস্ট্যান্ট। বা এটাকে আমরা কি লিখতে পারি? সাইন অফ আই বাই সাইন অফ আর, সেটাকে কনস্ট্যান্টটাকে মিউ দিয়ে প্রকাশ করা হয়। মিউটার নাম কি? এটার নাম হচ্ছে তোমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স।
রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম, মাধ্যমের প্রতিসরাঙ্ক। আচ্ছা, এটাকে আর কি বলা যেতে পারে? এটার নাম হচ্ছে তোমার অপটিক্যাল ডেন্সিটি, অপটিক্যাল ডেন্সিটি অফ মিডিয়াম বা মিডিয়া, মাধ্যমের আলোকীয় ঘনত্ব। এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি যে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আপেক্ষিক মানে পারস্পরিক বা আপেক্ষিক, রিলেটিভ মানে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, তোমার হচ্ছে গিয়ে প্রতিসরাঙ্ক, মাধ্যমের মানে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব যে অ্যাবসোলুট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়া, মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। এটাকে মাধ্যমের প্রকৃত প্রতিসরাঙ্ক, এটাকে বলা যেতে পারে মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বা মাধ্যমের প্রকৃত প্রতিসরাঙ্ক বা মাধ্যমের নিজস্ব প্রতিসরাঙ্ক, বা এটাকে আমরা আরো বলতে পারি মাধ্যমের প্রতিসরাঙ্ক, মাধ্যমের প্রতিসরাঙ্ক। একটা কথা ভালো করে বোঝার চেষ্টা করে, এখানে এত কিছু লেখার পিছনে কারণ আছে, নাহলে আমি এত কিছু লিখতাম না। এক কথায় বলে দিতাম, অ্যাবসোলুট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম, মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, সেটাকে আমরা মাধ্যমের প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম বলতে পারি। সেটাকে আমরা মাধ্যমের প্রকৃত প্রতিসরাঙ্ক বা দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ রিয়াল মিডিয়াম, অন মিডিয়াম, নিজস্ব মাধ্যমের প্রতিসরাঙ্ক, সেটাকে মাধ্যমের নিজস্ব প্রতিসরাঙ্ক বলতে পারি। মাধ্যমের আবার পরম প্রতিসরাঙ্ক বলতে পারি। তাহলে পরম প্রতিসরাঙ্ক, মাধ্যমের প্রতিসরাঙ্ক, নিজস্ব প্রতিসরাঙ্ক বা প্রকৃত প্রতিসরাঙ্ক, এগুলো বিষয়টা আসলে কি? মানে ধরে নাও একটা পাত্রের মধ্যে কিছু পরিমাণ স্বচ্ছ জল আছে, স্বচ্ছ লিকুইড বা জল আছে। তো জলের মধ্যে আলো যখন যাবে, সেখানে আলোর একটা গতিবেগ চেঞ্জ হবে বা আলোর একটা ঘটনা ঘটবে। তো জলের যে আলো যাওয়ার পথে যে বাধা বা অপটিক্যাল যে ডেন্স, যাওয়ার পথে বাধা দিচ্ছে মানে কি? জলের একটা অপটিক্যাল ডেন্স রয়েছে। তা জলের যে প্রতিসরাঙ্ক বা অপটিক্যাল রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, মাধ্যমের প্রতিসরাঙ্ক, সেটা হচ্ছে জলের প্রতিসরাঙ্কটাকে আমরা বলবো এটা অ্যাবসোলুট বা নিজস্ব, অ্যাবসোলুট বলতে নিজস্ব, শুধুমাত্র জলের প্রতিসরাঙ্ক। ধর না বায়ুর একটা প্রতিসরাঙ্ক আছে, যার নিজস্ব মান কত? এয়ারের নিজস্ব প্রতিসরাঙ্কের মান কত? এয়ারের নিজস্ব প্রতিসরাঙ্কের মান অ্যাবসোলুট। যেমন বায়ুর ক্ষেত্রে বায়ুর পরম প্রতিসরাঙ্কের মান কত? মিউ অফ এয়ার, এটা যে আমরা বলতে পারি মিউ অফ এয়ারের মান কত? মিউ অফ এয়ারের মান 1.0002918। এটাকে নিয়ারলি ইকুয়ালস টু 1 লেখা হয়। এটা আসলো। আর মিউ অফ ভ্যাকিউম বা শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্কের মান কত? এক্স্যাক্টলি 1। যে মিউ অফ ওয়াটার, জলের প্রতিসরাঙ্কের মান কত? 4/3, 1.3333 and etc. 1.33, এটাকে নিয়ারলি ইকুয়ালস টু 1.33 বলা হয়। কাচের
নিজস্ব প্রতিসরাঙ্ক কত? কাচের নিজস্ব প্রতিসরাঙ্ক হচ্ছে তোমার 3/2 বা 1.5। এটা শুধুমাত্র কাচের প্রতিসরাঙ্ক, শুধুমাত্র জলের প্রতিসরাঙ্ক, শুধুমাত্র শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক, শুধুমাত্র বায়ুর প্রতিসরাঙ্ক। স্যার শূন্য মাধ্যমটা আবার কি? আমরা তো বায়ু মাধ্যমকে শূন্য মাধ্যম বলি। এই জায়গায় একটা তোমাদের গলদ রয়েছে, বুঝতে পারলে? তোমাদের একটা নিজস্ব একটা যে কনসেপচুয়াল যে একটা ধারণা, সেই কনসেপচুয়াল ধারণার একটু পার্থক্য আছে। দেখো, প্রকৃতভাবে শূন্য মাধ্যম আর বায়ু মাধ্যম এক জিনিস নয়, প্রকৃতভাবে বলছি। রিয়ালিটিতে আমরা ম্যাথামেটিক্সে দুটোকে সমান ধরে নিই। দেখো, শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্কের মান কত? 1। আর বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্কের মান কত? যে 1.000, মানে 1000 টাইম থেকে কম। তারপরে মানে এটা নিয়ারলি ইকুয়াল টু, এর মধ্যে প্রায় সমান, কিন্তু আমরা এই দুটো সমান বলতে পারি না। 1.3, 1.5, বা এটা 1-এর সঙ্গে 1.3, 1-এর সঙ্গে 1.5, এটা অনেকটাই পার্থক্য। এখানে যেন পার্থক্য খুব কম। এই দুটি মাধ্যম, আমরা বায়ু মাধ্যমে অথবা শূন্য মাধ্যমে প্রতিসরাঙ্কের মান আমরা 1 ধরি, বা এটা ধরলেও অসুবিধা নেই। প্রকৃতপক্ষে অ্যাট রিয়ালিটি মানে শূন্য মাধ্যমে প্রতিসরাঙ্কের মান 1-ই হয় প্রকৃতপক্ষে, মানে এক্স্যাক্টলি। আর বায়ু মাধ্যমে প্রতিসরাঙ্কের মান 1.0029, 1.0002918 হয়। এবার প্রশ্ন হতে পারে, স্যার তাহলে বায়ু মাধ্যমটা কি আর ভ্যাকিউম মাধ্যমটা বা শূন্য মাধ্যমটা কি? জল মাধ্যম আমরা জানি, জল মাধ্যম মানে জল, গ্লাস মাধ্যম মানে গ্লাস, কাঁচ। বায়ু মাধ্যমটাও জানি, বায়ু মানে বায়ু, যেখানে অক্সিজেন হাইড্রোজেন থাকে। ভ্যাকিউম মাধ্যমটাকে, ভ্যাকিউমটা আবার কি? ভ্যাকিউম মিডিয়াটা কি? ভ্যাকিউম মিডিয়াটা দেখো, শোনো একটা কথা বলি। যদিও এই জিনিসটা আমরা আলোর শেষের দিকে একটা চ্যাপ্টার আছে, শেষের দিকে বলবো না, ওটাকে বলা যেতে পারে তোমার আলোর বিচ্ছুরণ বিক্ষেপণ যেখানে আছে, ডিসপারশন, স্ক্যাটারিং, মানে এরপরে চতুর্থ নম্বর চ্যাপ্টারে। এখান থেকে আলোর যে চতুর্থ নম্বর, এখানে দ্বিতীয় নম্বর চ্যাপ্টার চলছে, চতুর্থ নম্বর চ্যাপ্টারে আমরা দেখব যে আলোর যে বিভিন্ন মানে কালারিফিকেশন, ডিসপারশন, বিক্ষেপণ, বিচ্ছুরণ, কিভাবে আকাশ নীল দেখায় কেন, তো হচ্ছে গিয়ে সূর্য ডোবার সময়, যখন সূর্য অস্ত ডোবে না, সূর্য যখন অস্ত যায় তখন সূর্যকে আকারে বড় দেখা যায় কেন, এবং রক্তি মানে লাল আকারের হয় কেন, অ্যান্ড এক্সেট্রা অনেক অনেক পয়েন্ট রয়েছে। সে আকাশটাকে নীলিমা দেখায় কেন, তাহলে রামধনু কীভাবে ওঠে, বা রামধনু মানে প্রাইমারি সেকেন্ডারি পার্ট কী, কীভাবে রামধনু সৃষ্টি হওয়ার যে কারণ আমরা ম্যাথামেটিক্স করে দেখবো কীভাবে আসে আর কি। আমরা শুধুমাত্র আগে আমরা জানতাম রেইনবো, এখন রেইনবো বা ওটাকে রামধনু বলা হয়, সেই রামধনুটা কীভাবে আসে, সেই সমস্ত ফর্মালিজম আমরা জানবো। এখানে যে মেইন টপিকটা হচ্ছে গিয়ে যে এয়ার বলতে বায়ু, যেখানে অক্সিজেন নাইট্রোজেনের অস্তিত্ব রয়েছে ম্যাক্সিমাম পার্সেন্টেজ, বাকি থাকতে পারে, অসুবিধা নেই। ভ্যাকিউম বলতে যেখানে বায়ু নেই, যেখানে বায়ু বলতে যেখানে কোনো এয়ার নেই, অর্থাৎ যেখানে কোনো হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, কোনো গ্যাসের অস্তিত্ব নেই। হোয়ার ডাজ নট এক্সিস্ট এনি গ্যাসিয়াস মিডিয়া। স্যার এরকম আবার মাধ্যম হয় নাকি যেখানে কোনো কিছুই নেই? হ্যাঁ হয়। কোথায় হয়? হয় আমরা যেমন ছোটোবেলা থেকে পড়তাম, ক্লাস 10-এ পড়েছিলাম, এখনও আমরা পড়ব, যে জিওগ্রাফিতেও আমরা জানতাম যে ভূপৃষ্ঠ থেকে মোটামুটি 8 কিলোমিটার বা 10 কিলোমিটার পর্যন্ত আমরা যে স্পিয়ারটা থাকে সেটাকে বলা হয় ট্রোপোস্ফিয়ার, যেটাকে অশান্ত মণ্ডল বলা হয় বা ক্ষুদ্র মণ্ডল বলা হয়। তারপরে স্ট্রাটোস্ফিয়ার আছে, তারপরে ট্রোপোপজ বা তারপরে বিভিন্ন রকম স্পিয়ার আছে। এক কথা বায়ুমণ্ডলের 7টা স্পিয়ার: ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার অ্যান্ড এক্সেট্রা। আমার সিকোয়েন্সলি মনে নেই। তাহলে এই যে কয়েকটা স্পিয়ার, এটাকে বলা হয় অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল, যেখানে বায়ুগুলির অস্তিত্ব আছে। যেমন কি বায়ুমণ্ডল, ডেন্সিটি অফ এয়ার, তাহলে যেখানে যেখানে বায়ু থাকবে সেটাকে বলা হয় অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল। তাহলে এক কথায় 0 থেকে মানে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে 80 কিলোমিটার পর্যন্ত আমরা এই বায়ুমণ্ডলগুলোর অস্তিত্ব খুঁজে পাই। বোঝাতে পারলাম না হয়তো? মানে বায়ুমণ্ডল বলতে আমাদের ট্রোপোস্ফিয়ার, যে থার্মোস্ফিয়ার কিন্তু বায়ুমণ্ডলের মধ্যে পড়ছে, ঠিক আছে, অবশ্যই থার্মোস্ফিয়ার কিন্তু তার উপরে রয়েছে, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে বায়ুমণ্ডল যে সমস্ত বায়ুর যে কণা, বায়ু পার্টিকেল, যে গ্যাস, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, এইগুলো মেনলি 0 থেকে 80 কিলোমিটার পর্যন্ত আমাদের বিরাজ করে। ভূপৃষ্ঠ থেকে 0 থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিরাজ করে। তারপরে 80-র উপরে বা 0 থেকে 500 কিলোমিটার পর্যন্ত এই যে মিডিল রেঞ্জ, এটাকে বলা হয় আয়োনোস্ফিয়ার। প্রথমটা হচ্ছে নাম অ্যাটমসফিয়ার, তারপরে একটা আয়োনোস্ফিয়ার। বাট আয়োনোস্ফিয়ারের মধ্যে কী আছে? ম্যাগনেটোস্ফিয়ার আছে। যেমন থার্মোস্ফিয়ার, থার্মাল মানে কি? তাপীয় পার্টিকেল, সেটা কিন্তু কোনো গ্যাস না। তোমার হচ্ছে কি ম্যাগনেটোস্ফিয়ার, ম্যাগনেটিক মানে হচ্ছে কি ফিল্ড। এরকম থার্মোস্ফিয়ারে তোমার হচ্ছে এক্সোস্ফিয়ার আছে,
তো থার্মোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এগুলো হচ্ছে কি যে 80 কিলোমিটার উপরে বা 500 কিলোমিটারের নিচে। এখানে কি হয়, এখানকার যে ওই যে আয়নগুলো রয়েছে, এক কথায় আয়ন বা চার্জ, আয়ন সেটা ম্যাগনেটিক চার্জ হতে পারে, তাপের চার্জ হতে পারে, সে ইলেকট্রিক্যাল চার্জ হতে পারে, এক কথায় হচ্ছে চার্জ, ওয়ান টাইপ অফ চার্জ, যেটা কি যে পজিটিভ নেগেটিভ টাইপ হতে পারে, মানে এক কথা ওয়ান টাইপ অফ এনার্জি, যেটা কি কোনো গ্যাসীয় পার্টিকেল নয় বা গ্যাসীয় কণা নয়। এই গ্যাসীয় কণা যখন এক্সেপ্ট করে যাবে সেটাকে বলা হয় আয়নোস্ফিয়ার। সেই আয়নোস্ফিয়ার বা আয়ন, যেখানে আয়ন মণ্ডল বলা হয়, সেই আয়ন মণ্ডলে যে ডেনসিটি থাকে, ডেনসিটি মানে কি, ডেনসিটি মানে এখানে যে গ্যাসের যে একটা ঘনত্ব, গ্যাসের যে একটা চাপ, গ্যাসের যে একটা ডেন্স বা অপটিক্যাল ডেনসিটি, সেই অপটিক্যাল ডেনসিটি থেকে সেখানের ডেনসিটি কম হয়। মানে বলা যেতে পারে এখানকার থেকে বেশি কিন্তু এখানকার থেকে কম, বায়ু মাধ্যমের থেকে একটু কম কিন্তু এটা থেকে বেশি। তাহলে এটা বায়ু মাধ্যম বলতে আমরা কি বলি, 0 থেকে 80 কিলোমিটার পর্যন্ত, 80 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের যে অপটিক্যাল ডেনসিটি, এটা আমরা এটা বলতে পারি। এবার 80 থেকে শুরু করে আপ টু 50,000 কিলোমিটার, তাহলে 80 কিলোমিটার থেকে 500 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের যে ওখানকার আয়নমণ্ডলের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, সেই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মান এটাও নয় এদের মাঝামাঝি, মানে এটা থেকে একটু কম, এটা থেকে একটু বেশি হয়। 500 কিলোমিটার উপরে যদি আমরা দেখি তাহলে একটা হিউজ স্পেসে, আবার সূর্যের পাশে, সূর্যের ওদিকে আবার থার্মোস্ফিয়ার রয়েছে, থার্মোস্ফিয়ার না, সূর্যের ভেতরের দিকে সূর্য সারফেস থেকে আবার ভেতরের দিকে 7টা লেয়ার আছে, এবং তার প্রথম পৃষ্ঠে আমরা যেমন অ্যাটমসফিয়ার বলি, ওখানে কি আছে ফটোস্ফিয়ার বা আলোকমণ্ডল সূর্যের, ওগুলো নিয়ে আমরা পরবর্তীতে ফুললি ডিসকাস করবো। সো এগুলো নিয়ে এখন আমাদের মাথা ব্যথা করার কোনো কারণ নেই, আমরা জানবো সেখানে তোমার ফটোস্ফিয়ার আছে অ্যান্ড এক্সেট্রা, অনেক রকম স্ফিয়ার রয়েছে। হ্যাঁ, তো আমাদের যে দেখলাম যে সূর্যের থেকেও আর কিছু মানে কয়েক হাজার বা কয়েকশো কিলোমিটার পরে আমরা দেখতে পাবো যে আবার কোনো এরকম আয়ন মণ্ডল, তারপর হচ্ছে গিয়ে কোনো মণ্ডল নেই, মানে কোনো মণ্ডল নেই, মানে কোনো গ্যাসীয় পার্টিকেল বা কোনো আয়ন বা কিছু নেই, না গ্যাস না আয়ন, পুরোপুরি ফাঁকা। অর্থাৎ আমরা বলতে পারি যে ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটারের পরে এবং ওইরকম সূর্যের কোনো একটা দূরত্বের পরে থেকে একটা যে সূর্য এবং মানে পৃথিবী, এই যে একটা হিউজ স্পেস, সেই হিউজ স্পেসের মধ্যে কোনো পার্টিকেল বা কোনো গ্যাসীয় কণা বা কোনো আয়ন মণ্ডল কোনো কিচ্ছু নেই, নাথিং এলস, সেটাকে বলা ভ্যাকুয়াম মিডিয়াম। সেখানে আলোর যে অপটিক্যাল ডেনসিটি, সেখানে আলোর অপটিক্যাল ডেনসিটি অ্যাকচুয়ালি এটা 1। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি আলোর বেগ অ্যাকুরেটলি বা প্রকৃতপক্ষে সেই মিডিয়াতে শূন্য মাধ্যমে আলোর বেগ, এই যেহেতু ওইটা একটা মিডিয়া, ওই মাধ্যমে যেহেতু প্রতিসরাঙ্কের মান একের থেকে মানে কখনো বেশি হয় না, পরে আসছি ওটা, প্রতিসরাঙ্কের মান কখনো এখন একের সমান, তাহলে ওখানে কি আলোর বেগ এক্স্যাক্টলি ওই মিডিয়াতে বা অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর বেগ কত হয়, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বা 30 কোটি মিটার পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে 30 কোটি মিটার যায়। কিন্তু আলো যখন এই বায়ু মাধ্যমে আসে, সেই বায়ু মাধ্যমে এসে আলোর বেগ কিন্তু একটু কমে যায়। আমরা যেখানে বলি যে বায়ু মাধ্যমে আলোর বেগ কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা কিন্তু এক্স্যাক্টলি নয়, তার কারণ একটু চেঞ্জ হয়। হ্যাঁ, যে মাধ্যমে অপটিক্যাল ডেনসিটি বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মান যত বেশি হবে, সেই মাধ্যমে আলোর বেগ ততই কম হবে। এই মাধ্যমে আলোর বেগ পুরোপুরি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, পুরোপুরি না, 2.99998 × 8 মিটার পার সেকেন্ড। আর এটা কি তার থেকে একটু কম হবে, এই মাধ্যমে আলোর বেগ তার থেকে কম হবে, এই মাধ্যমে তার থেকে আলোর বেগ কম হবে। তার কারণ হচ্ছে কি, আস্তে যতই যাবো তারপর আমার অপটিক্যাল ডেনসিটি মান ততই বাড়তে থাকবে। অর্থাৎ লঘু মাধ্যমে আলোর বেগ বেশি, ঘন মাধ্যমে আলোর বেগ কম। তাহলে আমরা যদি বলি এই মাধ্যমে আলোর বেগ কত, এই মাধ্যমে আলোর বেগ C1, এই মাধ্যমে আলোর বেগ কত C2, এই মাধ্যমে আলোর বেগ কত C3, এই মাধ্যমে আলোর বেগ কত C4, তাহলে আমরা বলতে পারি C1 > C2 > C3 > C4। অর্থাৎ সব থেকে আলোর বেগ বেশি কত এখানে, এবং সেই মাধ্যমে আলোর বেগ কত, নিয়ারলি = 10⁸ মিটার পার সেকেন্ড। কিন্তু এগুলোর মাধ্যমে আলোর বেগ এটা হয় না, একটু কমে যায়। কেন? মাধ্যমে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্কের কারণে। আশা করি আমি বিষয়গুলো বোঝাতে পারছি। এটা প্রকৃত প্রতিসরাঙ্ক। এবার যদি এই মাধ্যম জাংশন হিসেবে থাকে, এই মাধ্যমে পরে এই মাধ্যম, সেখানে তো আলোর বেগ চেঞ্জ হবে। প্রথম কথা হচ্ছে গিয়ে শূন্য মাধ্যমে আলোর বেগ পুরোপুরি নিজস্ব বেগ, আলোর যে বেগটা আমরা জানি সেই বেগটাই। অন্য কোনো মাধ্যমে আলোর বেগ কমে যায়, সেটা থাকে না। এটা কি এই মাধ্যমে নিজস্ব প্রতিসরাঙ্ক, এই মাধ্যমে আলোর একটা বেগ একটা হবে। এটা একটা জল মাধ্যমের নিজস্ব প্রতিসরাঙ্ক, মানে স্বচ্ছ জল,
এটা কি সবচেয়ে কাচের একটা কাঁচ আবার দুই রকম আছে, একটা প্রিন্ট গ্লাস, একটা হচ্ছে তোমার ক্রাউন গ্লাস রয়েছে। সেই প্রিন্ট গ্লাস বা ক্রাউন গ্লাসের আমার প্রতিসরাঙ্কের মান চেঞ্জ হয়। আমরা সাধারণভাবে বললাম গ্লাস বা কাঁচ, সেই কাচের প্রতিসরাঙ্কের মান কত 1.5। সেটা আমরা এই কাচের বিভিন্ন রকম টাইপস রয়েছে, সেই টাইপস অনুসারে তাদের প্রতিসরাঙ্কের মান চেঞ্জ হয়। যেমন হীরের প্রতিসরাঙ্ক, এটাকে আমরা বলি ডায়মন্ড বা হিরে, ডায়মন্ড বা হীরের প্রতিসরাঙ্ক কত 2 বা 2 এর বেশি। তাহলে ডায়মন্ড বা হীরের ক্ষেত্রে আলোর বেগ আরও কমে যায়, কি হীরের মাধ্যমে আলোর বেগ আরও কম হয়। এইভাবে যার প্রতিসরাঙ্ক যত বেশি হবে সেখানে আলোর বেগ ততই কম হবে। তো এখানে আমরা যেটা বলতে চাচ্ছি যে পরম প্রতিসরাঙ্ক সংজ্ঞাটা কি বা ডেফিনেশন, পরম প্রতিসরাঙ্ক কাকে বলে? পরম প্রতিসরাঙ্ক আমরা বলবো, আমরা যদি বলি কোনো একটা মাধ্যম, সেই মাধ্যমের নাম হচ্ছে কি এ মাধ্যম, তো এই মাধ্যমের প্রতিসরাঙ্ক, নিজস্ব প্রতিসরাঙ্ক কত, মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, প্রকৃত প্রতিসরাঙ্ক কত, বা তার পরম প্রতিসরাঙ্ক। পরম প্রতিসরাঙ্ক একটা আলাদা বিষয়। তাহলে এ নং মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি আমরা বলি এ নং মাধ্যমের প্রতিসরাঙ্ক হবে হচ্ছে তোমার শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক, শূন্য মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই এ মাধ্যমে আলোর বেগ। আলোর বেগের যে অনুপাত সেটাকে বলা হয় এই মাধ্যমের প্রতিসরাঙ্ক। অর্থাৎ আমরা যদি বলি কোনো একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক, যদি আমরা বলি জল মাধ্যমের প্রতিসরাঙ্ক, মিউ ওয়াটার কথার অর্থ হচ্ছে গিয়ে শূন্য মাধ্যমে এয়ার, বায়ু মাধ্যমে আলোর বেগ এবং জল মাধ্যমে আলোর বেগের যে অনুপাত সেটা হচ্ছে তাকে বলা হবে আলোর বেগের যে অনুপাত। এই মাধ্যমে আমরা কি জানবো, আলোর বেগ একটু কম হবে, এই মাধ্যমে আলোর বেগ একটু বেশি হবে, এই মাধ্যমে আলোর বেগ আরো বেশি হবে। তাহলে শূন্য মাধ্যম এয়ার বা শূন্য মাধ্যম বলতে পারি এটাকে আমরা, কারণ এয়ার এবং শূন্য মাধ্যমটাকে সমান ধরা হয়। তাহলে এয়ার মাধ্যমে আলোর বেগ কত সি, আর এই মাধ্যমে আলোর বেগ কত আমরা বলতে পারি ভি, বা তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ সি আর এই মাধ্যমে আলোর বেগ কত ভি ওয়াটার বা VW। তাহলে এই যে অনুপাত, সেই অনুপাতটাকে বলা হবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার। তাহলে কি আসলো, আমরা বলতে এটা কত আসবে যে মিউ অফ ওয়াটার গ্রেটার দ্যান 1। এটা ভালো করে বোঝার চেষ্টা করো, মিউ অফ ওয়াটার গ্রেটার দ্যান 1। আচ্ছা কেন 1? তার কারণ সি এর মান কত, সি এর মান আমরা যদি ম্যাক্সিমাম ধরি ভ্যাকুয়াম মিডিয়াম, তাহলে কত 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আচ্ছা জল মাধ্যমে কি কত হবে, জল মাধ্যমে আলোর বেগ এই সি এর থেকে কম হবে। কেন? মাধ্যমের প্রতিসরাঙ্ক যত বৃদ্ধি পায় আলোর বেগ তত কম হয়। তাহলে যেহেতু VW মান সি এর থেকে কম, তাহলে এটা বেশি, এটা কম। তাহলে যে কোনো মাধ্যমে আলোর বেগ শূন্য মাধ্যম অপেক্ষা কম হয়, যে কোনো মাধ্যমে আলোর বেগ শূন্য মাধ্যম অপেক্ষা কম হয়। কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের মান 1 থেকে কম হয় না। তার কারণ এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি যে কোনো মাধ্যমে আলোর বেগ 330 কোটি মিটার পার সেকেন্ডের থেকে বেশি বেগে চলতে পারে। কথাটা ভালো করে শোনো, পরীক্ষায় আসে কোশ্চেনটা, পরীক্ষায় প্রশ্ন আসে কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের মান কি, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্কের মান কি 1 থেকে কম হয় না? কোনো মাধ্যমের প্রতিসরাঙ্কের মান 1 থেকে কম হয় না। কেন হয় না? তার কারণ কোনো মাধ্যমের, যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্কের মান শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্কের মান অপেক্ষা সর্বদাই বেশি হয়। তাহলে যে কোনো মাধ্যমে আলোর বেগ শূন্য মাধ্যমে আলোর বেগ অপেক্ষা সর্বদাই কম হয়। তাহলে আমরা যেহেতু পরম প্রতিসরাঙ্ক বলতে কি বুঝি, শূন্য মাধ্যমে আলোর বেগ বা সেই মাধ্যমে আলোর বেগের অনুপাত। তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ যা হবে সেই মাধ্যমে আলোর বেগ তার থেকে বেশি হবে। তাহলে এই দুটি মাধ্যমের আলোর বেগের অনুপাত করে দেখবো সেই মাধ্যমের যে প্রতিসরাঙ্ক, সেই প্রতিসরাঙ্কটা সর্বদাই গ্রেটার দ্যান 1 পাবো। তাহলে 1 থেকে বেশি হবে, কারণ এটা হচ্ছে শূন্য মাধ্যম, তার থেকে এটা বড়, তার থেকে এটা বড়, তার থেকে এটা বড়, তার থেকে এটা বড়। তাহলে কি আসলো, এই মাধ্যমে আলোর বেগ যা হবে ম্যাক্সিমাম, তার থেকে এটা কম হবে, তার থেকে এটা কম হবে, তার থেকে এটা কম হবে, তার থেকে এটা কম হবে। তাহলে কি আমরা যতই অপটিক্যাল ডেন্সিটি মান বেশি দেখবো ততই আলোর বেগ কমে যাবে। আর আলোর বেগ কমে যাবে তার মানে কি, তাহলে আমরা যদি বলি যে আমরা এখান থেকে যদি বলি যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রকৃত প্রতিসরাঙ্ক, যে গ্লাসের প্রকৃত প্রতিসরাঙ্ক বলতে কি বুঝবো, যে গ্লাসের প্রকৃত প্রতিসরাঙ্ক বলতে আমরা কি বুঝবো, যে প্রকৃত প্রতিসরাঙ্ক বলতে আমরা বুঝবো যে বায়ু মাধ্যমে আলোর বেগ বাই গ্লাস মাধ্যমে আলোর বেগ, গ্লাস মাধ্যমে আলোর বেগ, তার মানে হচ্ছে কি C/V অফ গ্লাস। তাহলে আমরা যদি বলি যে ডায়মন্ড মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, যে বায়ু মাধ্যমে আলোর বেগ
যে ডায়মন্ড মাধ্যমে আলোর বেগের যে অনুপাত, তাহলে ডায়মন্ড মাধ্যমে আলোর বেগ বায়ু মাধ্যমে তার থেকে ডায়মন্ড মাধ্যমে আলোর বেগের থেকে গ্লাস মাধ্যমে আলোর বেগ বেশি হয়, তার থেকে তোমার হচ্ছে জল মাধ্যমে আলোর বেগ বেশি হয়, তার থেকে তোমার বায়ু মাধ্যমে আলোর বেগ বেশি হয়, তার থেকে তোমার হচ্ছে গিয়ে শূন্য মাধ্যমে আলোর বেগ বেশি হয়। আলোর বেগ শূন্য মাধ্যমের থেকে বেশি কোথাও এখনো পর্যন্ত হয়নি, অর্থাৎ আলোর বেগ 3 × 10⁸ মিটার/সেকেন্ড অপেক্ষা কোথাও বেশি পাওয়া যায়নি। এই কারণে আলোর পরম প্রতিসরাঙ্কের মান কখনো 1-এর থেকে বেশি হতে পারে না। ভিডিও লেন্থটা কিরকম দেখে নিই। যাই হোক, আমরা এখানে পরম প্রতিসরাঙ্কের বিষয়টা নিয়ে আমরা এখানে জানার চেষ্টা করলাম। তো আমরা পরবর্তী লেকচারে এদের অ্যাপ্লিকেশন নিয়ে আসছি আমরা, চাপ নেওয়ার কোনো কারণ নেই, জাস্ট এটুকু বোঝার চেষ্টা করো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।